হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিও বাংলা। জিও বাংলার জিও আড্ডা উইথ অন্তরার একটা ব্র্যান্ড নিউ এপিসোডে আমি অন্তরা চলে এসেছি তোমাদের সাথে। আজকে আমাদের সাথে যিনি আছেন তার গানে আমরা সবাই মুগ্ধ হয়েছি। মাথায় লম্বা চুল, হাতে গিটার, গলায় রবীন্দ্রনাথের গান। হ্যাঁ, এই তিন দিয়েই প্রথম দেখাতে মুগ্ধ করেছেন সকলকে। একদিকে কলেজের কড়া দিদিমণি, অন্যদিকে গানে ডুবে থাকা এক শিল্পী। হ্যাঁ, এই দুই নিয়েই কিন্তু সমলতা। তার গানে মুগ্ধ ৮ থেকে ৮০ সকল শ্রোতা দর্শকরা। কিন্তু এই গান আর গানের বাইরে উনি মানুষটা কেন? তার প্লে লিস্টে কিরকম গান আর থাকে, তার কলেজে কিভাবে দিন কাটে, সমস্তটাই আজকে জেনে নেব। চলুন আজকে জেনে নিই অন্য সমলতাকে। তো আমরা আমাদের সাথে আজকে পেয়ে গেছি সমলতাকে। কেমন আছো? খুব ভালো আছি। রঞ্জনা আমি আর আসবো না, এই মুভিটা অলমোস্ট 11 থেকে 12 বছর হয়ে গেছে, কিন্তু এখন অব্দি এই মুভিটা বা মুভির গানগুলো সব মানুষের মনে সেম ভাবে দাগ কেটে যায়। তো এই মুভির তুমি প্রথম কলটা কিভাবে পেলে, বাট যখন কলটা পেয়েছো তোমার কি এক্সাইটমেন্ট ছিল বা কি রিয়াকশন ছিল? হ্যাঁ, এই বছর জুন জুলাই মাসে 13 বছর কমপ্লিট হবে রঞ্জনা রিলিজের। এর আগে নীলের সঙ্গে আমার কাজ হয়েছিল 2009 সালে। দ্যাট ওয়াজ আমার বাংলা ছবিতে প্রথম প্লেব্যাক। 2009 সালে ক্রস কানেকশন, সুদেশনাদি রানাদাদের ছবি। তো সেখানে আমার ফার্স্ট নীল আমাকে প্লেব্যাক হিসেবে ব্রেক দেয়। সো এইটা বলতে গেলে আমার 2 নম্বর ছবি ছিল নীলের সাথে। আচ্ছা। এবং এই রঞ্জনার অফারটা যখন পাই তখন আমি ইউএসএ তে ছিলাম। পুজোর সময় 2010 সালে আমি প্রথম ইউএস ট্যুরে আর কি একা পুজোর সময় যা হয় অনুষ্ঠান, বাঙালিদের অনুষ্ঠানে গেছিলাম। তো সেই সময় আমার এখনো মনে আছে কল যেটা এসেছিল সেটা একদম লাস্ট অনুষ্ঠান হয়ে যাওয়ার পর আমি লস অ্যাঞ্জেলেসে ছিলাম। সেই সময় আমি তার একদিন কি দুদিন পরেই ফিরে আসছি এরকম। সেই সময় নীল আমাকে একটা মেসেজ করে যে এরকম একটা দরকারি কথা আছে, যত তাড়াতাড়ি সম্ভব কল মি ব্যাক। তারপর আমি কল করি, করে তারপরে বলে যে এরকম একটা প্রজেক্ট আমরা করছি অঞ্জনদার সাথে, অঞ্জনদার একটা ছবি, এরকম এরকম ব্যাপার। তো তোর কথা তোমার কথা ভাবা হয়েছে অ্যাবাউট দ্য সংস এন্ড অল। তো আমি বললাম আমি তো এখন এই ব্যাপার, আমি তো নেই। তো বললো ঠিক আছে, অসুবিধা নেই, কবে ফিরবে? আমি বললাম এরকম তারিখ। বললো ঠিক আছে, তাহলে আমি গানগুলো কয়েকটা শুনিয়ে দিচ্ছি, মানে ফোনেই হচ্ছে এগুলো সব। যে এবং রঞ্জনাতে প্রায় একসঙ্গে বেশ 4-5টা গান আমি গেয়েছি, মানে সব ফিমেল ভোকাল গুলোই আমার ছিল। তো ওই ফোনেই স্কেল ফেল গুলো শুনে শুনে বলছে আচ্ছা এটা স্কেল, ওই স্কেল ফেল গুলো ঠিক হয়ে যায় ওইভাবেই কলেই। এবং বলে, আমার এখনো পরিষ্কার মনে আছে, নীল এটা বলে যে এই ছবিটা আমরা যেভাবে বানানোর চেষ্টা করছি, প্ল্যানে আছে, যদি ঠিকঠাক ভাবে হয় তাহলে ইট ইজ গোয়িং টু বি আ বিগ প্রজেক্ট ফর অল অফ আস অ্যান্ড অলসো ফর ইউ। তো এটা আমার পরিষ্কার মনে আছে বলেছিল। অ্যান্ড দেন 2-3 দিন পর আমি কলকাতায় ফিরে আসি এবং তারপর আবার একটা সেটিং হয়, ফাইনালি ট্র্যাক শোনায়। এবং যেই গানটার জন্য আমার সো কল্ড ওই রকস্টার ইমেজটা হয়েছে, যেটা হচ্ছে তুমি আসবে বলে তাই, যেটা অঞ্জনদার অলরেডি বিশাল পপুলার একটা গান ছিল, যেটা ছবিতে ব্যবহার করেছিল একদম অন্যভাবে পুরো রক স্টাইল। হ্যাঁ, তো যখন ট্র্যাকগুলো বাকি গানের শোনায় তখন তুমি আসবে বলে ট্র্যাকটাও শোনায়, কিন্তু সেই সময় কথা ছিল যে ওই গানটা পার্টিকুলারলি অন্য একজন গাইবে, আমি নই। আমার প্রচন্ড মন খারাপ হয়, আমি একটু আফসোসও করেছিলাম যে এত সুন্দর একটা ট্র্যাক হয়েছে, এই গানটা আমি পারবো না গাইতে। তো যাই হোক, খুব বেশি আমি কিছু বলিনি, একদম নতুন আমি তখন, এমনি আমি চুপচাপ, একটু শাই, একটু টিমিড, তখন আরোই আর কি চুপচাপ ছিলাম। তো আমি মনে মনে একটু মন খারাপ নিয়ে ফিরে এসে আনলাম, ঠিক আছে বাকি গান তো আমি গাইছি, যেটা পেয়েছি সেটা নিয়ে খুশি থাকা ভালো বলে আমি বাড়িটারি ফিরেছি। তারপর একদিন রেকর্ডিং এর ডেট ঠিক হলো, রেকর্ডিং এ 1-2 গান ডাব হয়ে গেছে, তো একটু ব্রেক নিয়েছিলাম আমরা সবাই। তো বাইরে রেকর্ডিং স্টুডিওর বাইরে একটা জায়গা আমরা বসে চা ফা খাচ্ছিলাম, হঠাৎ করে অঞ্জনদা বলে ঠিক আছে এরপর তাহলে তুমি আসবে বলে এটা রেকর্ড করে নি। আই ওয়াজ লাইক হ্যাঁ, আমি ঠিক শুনছি ওর ব্যাপার? না মানে আমি তো, বলো না না আমরা একটু ভেবে দেখলাম, অ্যাকচুয়ালি একই ক্যারেক্টার, তার গলায় এতগুলো গান, হঠাৎ করে একটা গান অন্য একটা গলা বেরোচ্ছে, সেটা খুব একটা লজিক্যাল জাস্টিফাইবল নয় ব্যাপারটা। তো চেষ্টা তো কর, তারপর দেখছি যদি না হয় তো আমাদের প্ল্যান তো আছে। আমি এত এক্সাইটেড এবং অ্যাংশিয়াস অ্যাট দ্য সেম টাইম, বাট যেহেতু মনে প্রচন্ড একটা ইচ্ছে ছিল, কোথাও গিয়ে হয়তো আমি জানি না কেন আমার গানটা গাওয়ার কথা ছিল না, বাট তবুও না আমি তুমি আসবে ওটা প্রচন্ডভাবে শুনেছিলাম সেই কদিন রেকর্ডিং আর সেশনের মাঝখানে।
এবং আমি বললাম আচ্ছা ঠিক আছে, এবার নার্ভাসনেস, অ্যাংজাইটি, এক্সাইটমেন্ট সব মিলিয়ে গেলাম, এবং তুমি আসো বলে পার্টিকুলার গানটা ওয়াজ ওয়ান টেক ওকে। ওয়াও, সো দ্যাটস আ মেমোরেবল ডে ফর মি, অ্যান এক্সপিরিয়েন্স। তারপর তো দ্য রেস্ট ইজ হিস্ট্রি। তাহলে তো গানটা এখন শুনতেই হবে, গানটা। ওকে, চেষ্টা করছি যতটা সুরে বলা যায়। অ্যাজ ইউ ক্যান সে যে আমার গলাটা খুব ঠিক নেই, তুমি যা গাইবে সেটাই ভালো লাগবে, তুমি জাস্ট গানটা শোনো। ওকে। তুমি আসবে বলে তাই আমি স্বপ্ন দেখে যাই, আর একটা করে দিন চলে যায়। সুদিন আসবে বলে ওরা আগুন জ্বালায়, আর বেকার কিছু মানুষ মরে যায়। আমার মনটা তবু আশা করে যায়, এই মনটা তবু ভালোবাসতে চায়, এই মন আশা করে যাই। ওয়াও, অসাধারণ, মানে সামনাসামনি শুনে আরো ভালো লাগলো। তুমি বলছো থ্যাংক ইউ। মানে আমি এই গানটা নিয়ে অ্যাকচুয়ালি খুব ভয়ে ছিলাম, এক্সাইটমেন্ট তো ছিল, কিন্তু এই গানটা অলরেডি অঞ্জনদার পুরোনো অ্যালবামের এতটা একটা পপুলার গান, এবং যদিও অঞ্জনদার ছবিতে অঞ্জনদার নিজের গানই ভেঙে গড়ে নতুন করে একটা ট্রিটমেন্ট দিয়েছিল গানটা, এবার তবুও অলরেডি অঞ্জনদার গানে শুনে সবাই অভ্যস্ত, মানে গলায় শুনে সবাই অভ্যস্ত এই গানটা। তো আমি একটু ভয়ে ছিলাম যে ঢিল ফিল না খাই আর কি, বাট পুরোই উল্টো হয়েছে। এই ভয়টা নিশ্চয়ই কেটে গেছিল যখন পাবলিক রিঅ্যাকশন পেয়েছিল এই একদম, মুভিটার মানে পরে। ইনস্ট্যান্টলি, মানে একদম যে বলে না যে চেঞ্জটা যেটা মুহূর্তের মধ্যে সেটা ফিল করা যায়। তো হ্যাঁ, মানে ইনস্ট্যান্টলি মানে উল্টোই হয়েছে, মানে আমি প্রচুর ভালোবাসা পেয়েছি, প্রচুর ইয়াং মেয়েদের এখনো যে ইন্সপায়ার করতে পারছি। তো এই গানটাই হচ্ছে সূত্রপাত বলা যায় আর কি। সো হ্যাঁ, উল্টোটাই পেয়েছি, অ্যান্ড আই এম রিয়েলি গ্রেটফুল অ্যান্ড থ্যাঙ্কফুল টু এভরি ওয়ান অফ ইউ। ছোটবেলায় কেমন ছিলে তুমি? ভীষণ দুরন্ত। এখন দেখে বোঝা যায় না। একদম উল্টো, হ্যাঁ, এখনের একদমই উল্টো। কেন যে আমি এত শান্ত হয়ে গেলাম আমি জানি না, বাট ওই অ্যাডোলেসেন্ট ফেজটা সবাই বলে না একটা বিশাল টার্নিং পয়েন্ট হয় অনেকের লাইফে, তো মানে তার আগে এবং তারপরে পুরো দুটো আলাদা। আমি মানে ছোটবেলায় প্রচন্ড দুষ্টু ছিলাম, এবং মা ঠাকুমাদের থেকে গল্প শোনা যে হেন কোনো দিন যায়নি যেখানে আমার কোথাও না কোথাও কেটে ছড়ে যায়নি, মানে এতটাই। এবং বাড়িতে আমাকে বলা হতো রাবণের হাসি, মানে এত জোরে জোরে হাসতাম আর কি আমি। তো মানে এরকম ছোটবেলাটা আমি একদম পুরো অন্যরকম এরকমই ছিলাম, পুরো দুষ্টু বাচ্চা যেগুলোকে বলা হয়। মানে অসভ্য ছিলাম না, দুষ্টু ছিলাম, মানে বাড়িতে গিয়ে এটা ভাঙা ওটা ছড়া, ওর বাড়িতে গিয়ে এটা, এরকম ছিলাম না, বাট ওই পেটে পেটে দুষ্টু বুদ্ধি হয় না বাচ্চারা যেমন হয়, চঞ্চল, এবং সেটা ভরপুর ছিলাম আর কি আমি। গান কবে থেকে শেখা শুরু? অ আ ক খ আগে থেকে। আমার বলতে গেলে পড়াশোনা শেখাটা সারেগামা দিয়েই বলা যায় আর কি, মানে কিছু শেখাটা আমার সারেগামা দিয়েই। আমার ঠাকুমার প্রচন্ড শখ ছিল গান বাজনার, আমার বাবার সাইড মায়ের সাইড দুটোই প্রফেশনালি আজ অব্দি কেউ সেভাবে গানটাকে নেয়নি, কিন্তু ন্যাক দুটো ফ্যামিলিতেই ছিল। এবং আমার ঠাকুমা, মানে আমার বাবা মার বিয়ের পর আমার ঠাকুমা আমার মাকে গানের ক্লাসে ভর্তি করিয়েছিলেন, এবং তারপর আমার দিদি আছে, আমার দিদি হয়, তো আমার মায়ের সঙ্গে আমার দিদি তারপর যেত গানের ক্লাসে। তারপর আমি হওয়ার পর অফকোর্স আমি তো বাড়িতে বসে থাকবো না একা একা, তো আমাকেও নিয়ে যাওয়া হতো। তো ইনিশিয়ালি যে সঙ্গে যেতাম, ওই শুনে শুনে মুখস্থ করে করে বাচ্চাদের যেমন হয় ছড়ার গান এই সেই বা সারেগামা অল্প স্বল্প করে পড়তে তো পারতাম না, ফুল সাপোর্ট একদম অসম্ভব। এবং এই সাপোর্ট বলাতেই মনে পড়লো, আমি সব জায়গাতেই বলি যে আমার বাবার আর কি আমার মাকে লুকিয়ে বলাই ছিল, মানে লুকিয়ে লুকিয়ে বলে রাখা ছিল যে আমার দিদি যেমন পড়াশোনা না করলে রেজাল্ট মোটামুটি এক্সপেকটেশনের ভেতর না আসলে বকা খেত, বাট আমাকে ছাড় দেওয়া ছিল। মানে আমি রেয়াজ না করতে বসলে বিভৎস বকা খেতাম, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে মোটামুটি পাশ করলেই আমি ছাড় পেয়ে যেতাম আর কি, এরকম। ওটা বলাই ছিল আমার বাবার যে ওকে পড়াশোনা নিয়ে অত পেছনে পড়ো না, গানটা দেখো। এবং ছোটবেলা থেকে এখানে শেখানো, মানে এদিক ওদিক নিয়ে যাওয়া, শেখানো, শেখাতে নিয়ে যাওয়া, বা এই সমস্ত ছোটবেলায় যে কম্পিটিশন এদিক ওদিক যাওয়া,
সবটাই আমার মা নিয়ে এত কিছুর পরেও কিন্তু তুমি পড়াশোনায় মানে তুমি যে পিছিয়ে গেছো সেটা না, তুমি লিটারালি লেকচারার সাইকোলজিতে। তো হ্যাঁ, মানে গান আবার সাইকোলজিতে লেকচার, দুটো বিষয়কে একসাথে কি করে আমি 10 অবধি প্রচন্ড মিডিয়কর স্টুডেন্ট ছিলাম। তো আর 5টা ছেলে মেয়ের মতোই আর কি আমি প্রচন্ড অঙ্ক ভয় পেতাম। ফিজিক্সের কিছু জায়গা হয়তো আর বায়োলজি কিছু হয়তো ভালো লাগতো, বাট আদারওয়াইজ মানে অঙ্কের যে ভাগ, জিওমেট্রি, অ্যালজেব্রা এইসব প্লাস কেমিস্ট্রি, এগুলো আমার মানে মানে বুঝতাম না, মাথাটা ঢোকাতেই ইচ্ছা করতো না, নাই বুঝতাম না, আমি জানি না কি। বাট তো ওই জন্য 10 অবধি আমাকে ওই স্কুলেও ঠিক তাই, স্কুলেও আমাকে পড়াশোনার জন্য কেউ অত চিনতো না। আমার দিদিকে পড়াশোনার জন্য আর কি টিচাররা চিনতো, বাট আমাকে চিনতো স্কুলে গানের জন্য। বাট তারপর যখন 10 পাস করলাম, 11-12-এ আমি শিফট করলাম হিউম্যানিটিজে, এবং সেখানে আমি যে সাবজেক্টগুলো পেলাম, পলিটিক্যাল সায়েন্স ছিল, ইকোনমিক্স ছিল, সাইকোলজি ছিল, অসম্ভবভাবে একটা পড়াশোনার প্রতি ন্যাক আমার তৈরি হয়। এবং এটাতে বলে দিই, আমার মায়ের কাছে শোনা, একদম ছোটবেলায় মানে আমি নার্সারিতে স্কুলে ভর্তি হয়েছিলাম, একটা পাড়ার যেমন স্কুল হয় ওরকম ইংলিশ মিডিয়াম স্কুলে, এবং সেখানে না আমার রোজ কাঁদতে কাঁদতে যেতাম, মানে এরকম। তো যাবে না এরকম না, মানে কেন আমি জানি না, মনেই হতো, বাট কাঁদতে কাঁদতেই যেতাম। তো এবার একটা ফেজ এসেছিল যেখানে আমার মা বাবা ডিসাইড করে যে ঠিক আছে 1 বছর হোম স্কুলিং হবে। মানে আমি নার্সারিতে কয়েক মাস হয়তো স্কুলে গেছি, তারপর বাড়িতেই আমার মা পড়াশোনা করাতো। মানে কেজি 1 নার্সারি এগুলো আমি পড়িনি কোথাও, পুরোটাই বাড়িতেই পড়েছি আমি। একেবারে স্কুলে ভর্তি হয়েছি তারপর কেজি 2 থেকে। ওকে। তো এই যে বাড়িতে পড়াশোনা অ্যান্ড অল, তো মায়ের থেকে গল্প শুনেছি আমি, রোজ সন্ধ্যা হলেই মাকে টানতে টানতে নিয়ে এসে বলতো আমাকে পড়াতে বসাও, মানে এরকম। আমি ছিলাম এটা, মানে কি করে হয় আর কি। বাট ওই একটা ফেজ ছিল যেখানে আমি পড়তে বসতে চাইতাম, এটা একটা ছিল। সেই ইন্টারেস্টটা পরে আবার তুমি খুঁজে পেয়েছো। তারপর মাঝখানে পুরো একদম ইচ্ছা করতো না পড়তে। তারপর আবার এই 11-এ ওঠার পর ওই সাবজেক্টগুলো পেয়ে অসম্ভব একটা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট জাগে। তারপর কোনোদিন আমার মাকে বলতে হয়নি পড়তে বস। এবং আমার যেটা একটা ব্যাপার ছিল যে লাস্ট মোমেন্ট অব্দি কোনো জিনিসই ছেড়ে রাখতে আমার পছন্দ না, মানে সেটা কাজ হোক কি পড়াশোনা হোক কি ঘর গোছানো হোক, ওই লাস্ট মোমেন্টে এটা আমার একদম পছন্দ না। সো এরকমও হয়েছে উচ্চ মাধ্যমিকের যেদিনকে পরীক্ষা শেষ হবে, নর্মালি উচ্চ মাধ্যমিক এগুলো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু হতো আর কি। প্রথম দিকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, তারপর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরকম। তো আমার এটাও মনে আছে যে উচ্চ মাধ্যমিক শুরুর আগের দিন আমি পিকনিক গেছি, এবং পরীক্ষার সময় আমার টার্গেট থাকতো যে পরীক্ষা ঠিক আগের দিন দুপুরের পর আমি বই নিয়ে বসবো না, যা পড়ার আমার টার্গেট থাকতো আমি দুপুর থেকে বিকেলের মধ্যে শেষ করব, তারপর আমার আর কিছু ভাববো না আমি। কারণ আমার মা সবসময় বলতো লাস্ট মাউন্টেন করলে পারপ্লেক্সড হয়ে যায় ব্রেনটা আর কি, যে একটু রিল্যাক্সে থাকার জন্য। তো ওটা ওরকম আর কি, মানে 11-এ ওরকম ইন্টারেস্ট পাওয়ার পর ওই আর কি, তারপর আর মানে দেখা হয়নি। এইচএস এর রেজাল্ট মোটামুটি ঠিকঠাক বেশ ভালো হয়। তারপর সাইকোলজি সাবজেক্ট 11-এ পেয়ে ইন্টারেস্ট পাই, এবং তখন ডিসাইড করি যে না ঠিক আছে আমি তাহলে সাইকোলজি নিয়েই এবার শুরু করবো। আমি যে সময় পড়া শুরু করেছি সাইকোলজির অত কলেজে তখন ছিল না, এবং অতটাও ডিমান্ডে ছিল না এখন যেরকম সাইকোলজি সাবজেক্টটা, কাউন্সেলিং, থেরাপি, এগুলো নিয়ে আমরা যত শুনি, ওই সময়টা ছিল, বাট এতটাও না। এখন তো বিভৎসভাবে ডিমান্ড এই সাবজেক্টটা। বাট আমার মানে ওরকম একটা ইন্টারেস্ট থেকেই তারপর পড়াশোনা এবং তারপর ওই কিভাবে হয়ে গেছে আর কি। নিজের যেই কলেজে তুমি পড়তে সেই কলেজেই তুমি এখন পড়াও, তো যখন পড়াতে তখন স্টুডেন্টদের সাথে রিলেশন, আর আফটার তোমার এতটা সেলিব্রিটি হয়ে যাওয়ার পরে রিলেশনটা কিরকম ছিল? নিশ্চয়ই স্টুডেন্টরা এসে আগে বলতো না যে সেলফি দিন, এখন নিশ্চয়ই বলে যে ম্যাম একটা সেলফি চাই। হ্যাঁ, মানে তখন হয়তো 10 জনের মধ্যে একজন চিনতে পারতো, কারণ তখন অলরেডি একটা পপুলার টিভিতে অনুষ্ঠান হতো, সেটা হচ্ছে টেক আ ব্রেক। ওকে। সো টেক আ ব্রেক থেকে আমার কিছুটা ইয়াং জেনারেশনের মানে ছেলেমেয়েরা কিছুটা আমাকে জানতো, চিনতো, আমার গান শুনেছে, অতটাও না বাট কিছুটা। তো ইনিশিয়ালি যতটা, অফকোর্স তারপর এখন যেটা সেটা হচ্ছে যে আমার ডিপার্টমেন্টের ছেলেমেয়েরা প্রথম ফার্স্ট ইয়ারের যে ক্লাসটা, সেখানে একটা বেশ এক্সাইটমেন্ট দেখতে পাই, যে একটু ফিসফিস করছে, একটু চোখ বড় বড় হচ্ছে, একেবারে হচ্ছে। তারপর ক্লাস করতে করতে আমি ঘরের হয়ে যাই আর কি। তারপর আমার আর সেই আলাদা, ওদের কাছে আলাদা সেই ব্যাপারটা থাকে না। এখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের অ্যানেক্স বিল্ডিং এর ডিপার্টমেন্টটা এবং আমাদের মেইন বিল্ডিং মাঝে সাঝে যেতে হয় সাইন করতে বা কিছু মিটিং এ নেওয়ার।
তো অ্যানেক্স থেকে মেইন বিল্ডিং যাওয়ার যে রাস্তা সেখানে হয়তো আমাকে সেলফি তুলতে তুলতে কিছুটা যেতে হয়, তো সেটা হয় অ্যান্ড ভালোই লাগে, খারাপ লাগে না খুব একটা। সো ইয়া, চেঞ্জটা ডেফিনেটলি। তোমার গান তো সবার খুব ভালো লাগে, সবার প্লে লিস্টে থাকে, বাট তোমার প্লে লিস্টে কার গান? সবার নিশ্চয়ই থাকে না, অবভিয়াসলি থাকে, থাকে একটা দুটো থাকবেই, এটা হবেই। আমার অনেক থাকি, মানে অ্যাকচুয়ালি আমার ইন্টারভিউটা শুরু করার আগে বলে দেওয়া উচিত ছিল যে এই প্রশ্নগুলো করো না, বিকজ আমি কনফিউজড হয়ে যাই। একটা হচ্ছে বেস্ট মিউজিক ডিরেক্টর, ফেভারিট আর্টিস্ট, ফেভারিট সং, এই ধরনের প্রশ্ন আমি খুব কনফিউজড হয়ে যাই যে কোনটা বল, মানে এত মাথায় কিলবিল করে যে এখান থেকে বেরিয়ে মনে হবে এ বাবা আমি এর নামটা বললাম না, আরে এই গানটা বললাম না। তো ওইটা আমি হতে চাই না। তাহলে প্লেলিস্টে আমার প্রচুর ইংলিশ, বাংলা, হিন্দি, কোরিয়ান, অনেক ভাষা, সাউথ ইন্ডিয়ান, প্রচুর ভাষার গান, প্রচুর আর্টিস্টের গান, মানে গান শুনতে যেটা আমার ভালো লাগে আমি সেটাই শুনি। মানে ডিপেন্ড করে মুডের ওপর, এরকম কিছু ভীষণ ভাবে, মানে ফেজেস যায়, একটা গানের ফেজেস যায়। তো ওরকম তো আমার বিশ্বাস সকলেরই যায় ওরকম একটা ফেজ, যে একটা গান নিয়ে স্টাক হয়ে যাচ্ছি অনেকদিন, তারপর আবার আরেকটা গান পেলাম, তারপর সেটাতে মুভ অন করলাম। সো ফেজেস এবং মুড ওয়াইজ, এবং আমি এমনিতেই একটু মুডি। ওকে, একটু শিল্পী মানুষদের হয়তো হয়। সো আমি একটু মুডি ডেফিনেটলি। এই যে তুমি কলেজ, তার সাথে তোমার প্লেব্যাক, তার সাথে সবকিছু, মানে হোল লাইফটা কিভাবে তুমি ব্যালেন্স করো? তোকে এই পুরো ক্রেডিট আমি নিতে পারি না, কারণ আমার কাজের ক্ষেত্রে আমার ফ্যামিলি, আমার ব্যান্ডমেটস, আমার ম্যানেজিং টিম, আমার কলেজের ডিপার্টমেন্ট, আমার এইচওডি, অ্যাডমিনিস্ট্রেশন যারা আছেন, সকলেরই সাপোর্ট কিছু না কিছু ভাবে আমাকে হেল্প করেছে। মানে কলেজে যেমন কোনো ট্যুরে যদি যাই 2 সপ্তাহ 3 সপ্তাহের জন্য, ক্লাসেস মিস হয় অফকোর্স, আমাকে সেই ছাড়গুলো দেওয়া আছে, মানে আমি সেই জায়গাটা পাই, প্রিন্সিপালের থেকেও পাই, আমার ডিপার্টমেন্টের সকলের থেকে পাই, যে কোনো ক্লাস যদি আমি মিস করি ফিরে এসে আমাকে কিছু এক্সট্রা ক্লাস দিয়ে যাতে আমি সিলেবাস শেষ করতে পারি। তো এইসবগুলো হেল্প ডেফিনেটলি আমি পাই, যার জন্য হয়তো এত বছর আমার প্রায় এটা 2024, তো এই বছর অগস্টে 16 বছর কমপ্লিট হবে আমার পড়ানোর। তো এত বছর কমপ্লিট করতে পেরেছি, কন্টিনিউ করতে পেরেছি অবশ্যই সবার সাপোর্ট ছিল বলে। এবং ফ্যামিলির ক্ষেত্রেও আমার বর, আমার শ্বশুরবাড়ির লোকেরা যারা আছেন এবং ছিলেন, আমার বাড়ি তো ডেফিনেটলি ছোটবেলা থেকেই সাপোর্ট পেয়েছি। তো এই জায়গাগুলো তারা বুঝেছে আমার 10টা 5টা চাকরির মতো নয়, আমার কোনোদিন হতেই পারে ভোর 4টায় গেলাম ফিরলামই না, বা হয়তো রাত 3টে ফিরলাম। তো এই জিনিসগুলো, বা এই যে এত টিমের সঙ্গে, এন্টায়ার টিমের সঙ্গে এত ট্রাভেল করা, মানে ফেস্টিভিটিস যেমন ধরো পুজো বা অন্য কোনো দিনে যেখানে আর কি সবাই চায় যে ফ্যামিলির সঙ্গে কাটানো, সেগুলো যে আমি কাটাতে পারিনি সেভাবে। তো সেইগুলো নিয়ে কোনো দিন আজ অব্দি, আমার বাড়ির লোক তো ছেড়েই দিলাম, আমার শ্বশুর বাড়ির লোকেরাও কোনোদিন আমাকে প্রশ্ন করেনি, সাপোর্টই পেয়েছি। তো আমার এই ব্যালেন্স করে চলাটার ক্ষেত্রে আমি বেশিরভাগ ক্রেডিটটাই এই আশপাশের মানুষগুলোকেই দেবো। ওয়াও, তুমি বাড়িতে রান্না করতে ভালো লাগে? মানে কি রান্না করো? রান্না আমি করতে পারি সবই, তুমি যা বলবে আমি খাইয়ে দেবো, কিন্তু আমার জীবনে ল্যাদটা বেশ বড় জায়গা নেয়। যেহেতু রোজই বেরোতে হয়, এবং কলেজ একটা পয়েন্ট অব্দি, বিকেল অব্দি কলেজ চলে, কলেজের পর বিকেলের পর সমস্ত গানের এই দিকের জায়গার আমি কাজগুলো রাখি। তো আমার সকাল 10টায় বেরিয়ে রাত 10টা, রাত 11টা, রাত 12টায় ঢোকার রোজই প্রায় হতে থাকে। তো একদিন যদি ছুটি পাই তখন আর বরকে রান্না করে খাওয়াতে ইচ্ছে করে না, টু বি ভেরি অনেস্ট। তখন মনে হয় জাস্ট রিল্যাক্স করবো, ল্যাদ খাবো, গান শুনবো, আড্ডা মারবো, কোনো সিরিজ বা মুভি দেখবো শুয়ে শুয়ে, তখন ওইটাই মনে হয়। মুভি দেখতে খুব ভালো লাগে নিশ্চয়ই? হ্যাঁ। কি টাইপের মুভি বেশি ভালো লাগে তোমার? হরর, থ্রিলার। ওয়াও, সিরিয়াস মুভিজ। আর না হলে পুরো যেটাতে মাথা কাটাতে হয় না, ওই টিনেজ ড্রামা যেগুলো হয়, টিনেজ রমকম। হ্যাঁ ওইগুলো, মানে যেগুলোতে মাথা বেশ সেটা ফিলিং আছে, একটা ফিল গুড মুভি। হ্যাঁ, মানে ওটাও আবার মুডের ওপর, কোন মুডে আমি আছি। যদি মনে হয় যে না একটা ভালো কিছু দেখবো যাতে মাথা খাটাবে আর একটা ফিলিং আমি অনুভব করতে চাই, তখন থ্রিলার, হরর, এইসব সাইকোলজিক্যাল থ্রিলার এইসব ভালো লাগে। আর যখন মনে হয় না একটু জাস্ট এমনি কিছু না ভেবে একটু ল্যাদ খাবো, তখন এই রমকম, টিনেজ এগুলো ভালো লাগে, সবই ভালো লাগে আমার। তোমার যেমন মুডের উপর ডিপেন্ড করে, তেমনি গানটাও কি এরকম কোনো স্পিরিচুয়াল মুডের উপর ব্যাপার আছে, না তুমি যা রেয়াজ করো রেয়াজের উপর করলেই হয়ে যায়? মানে স্পিরিচুয়াল কোনো কানেকশন আছে গানের সাথে? নিশ্চয়ই আছে।
অবশ্যই সেটা আছে, নিয়ে যদি কিছু বলো। অবশ্যই আছে, সব দিক দিয়ে কানেকশন আছে। মাথা, শরীর, মন সবেই আছে গান, যার জন্য আমি যেটা নিয়ে পড়াশোনাও করেছি বা এখন পড়াই সাইকোলজি, সেটার একটা বিশাল বড় জায়গা রাখে এখন মিউজিক থেরাপি। প্রচুর রকমের শারীরিক এবং মানসিক রোগ ট্রিটমেন্টের ক্ষেত্রে কিছুটা মিউজিক থেরাপির এখন প্রচুর বড় জায়গা রাখে। তো গানের সঙ্গে অনেক কিছুর কানেকশন আছে। ইনফ্যাক্ট আমি নিজের লাইফে যেটা আমি অনুভব করি, যে ধরো অনুষ্ঠানে উঠবো আর কি, প্রচন্ড শরীরটা আনচান করছে বা প্রচন্ড মাথা ব্যথা বা শরীরটা ঠিক লাগছে না, এখন পৌঁছে গেছি, কিছু করার নেই, অনুষ্ঠান করতে হবে, অটোমেটিক ভাবে মানে ম্যাজিক্যালি আমি দেখেছি 1.5-2 ঘন্টা অনুষ্ঠান করে নামার পর কোথায় মাথা ব্যথা চলে গেল, মানে বুঝতেও পারি না। তো এইগুলো আমি নিজের লাইফেও দেখেছি। বা মন খারাপের সময় কোনো গান শুনে অদ্ভুত একটা দুনিয়াতে চলে যাওয়া, যেটা আমাকে মন খারাপ থেকে টেনে বার করেছে। আবার প্রচন্ড আনন্দেও সেই আনন্দটা আরো বেশি করে মনে করিয়েছে কিছু গান। মানে গানটা আমার মনে হয়, আমার কাছে গান অ্যান্ড লাইফ ইজ ইকুইভ্যালেন্ট। তোমার কোনটা বেশি ভালো লাগে, লাইভ স্টেজ পারফরমেন্স না প্লেব্যাক? এটা যদি আমার ক্যারিয়ার একদম শুরুর দিকে প্রশ্নটা করতে, তাহলে আমি হয়তো খুব সহজেই বলতাম স্টুডিও বা প্লেব্যাক বা রেকর্ডিং এর জায়গা। বিকজ যেহেতু আমি প্রচন্ড কম কথা বলা, নিজের মতো থাকা, ওটা বেশি এনজয় করতাম। আর স্টুডিওটা একটা ক্লোজড এনভায়রনমেন্ট থাকে, যেখানে আমি একা আছি এবং ডিরেক্টররা ওইদিকে আছে, কিন্তু আমার আশপাশে কেউ নেই। সো আই ইউজ টু এনজয় দ্যাট ফিলিং। কিন্তু এখন আফটার 15 years of being in this profession, এখন না আমার দুটোই ইকুয়ালি পছন্দ এবং লাইফটার একটা অদ্ভুত আনন্দ হয়। মানে এই যে ইনস্ট্যান্ট ফিডব্যাক পাচ্ছি আমি, এত মানুষের ভালোবাসা, মানে মানে আমাকে দেখার জন্য, আমার গান শোনার জন্য, আমাকে ছোঁয়ার জন্য, যে পাগলামোটা দেখি আশপাশে, মানে বাচ্চা বাচ্চা মেয়েরা মানে আমার কাছে অব্দি আসতে পারছে না বলে কাঁদতে শুরু করে দিচ্ছে। মানে এই জিনিসগুলো তো 10টা 5টা চাকরি করলে পেতাম না। এই যে অদ্ভুত একটা আনকন্ডিশনাল ভালোবাসা মানুষের থেকে, ওদের তো আমার থেকে কিছু এক্সপেকটেশন নেই, জাস্ট গান, বাস গানের সঙ্গে তাদের সঙ্গে আমার কানেকশন, আমার গান এবং তারা। তো এই যে একটা অদ্ভুত সারিয়াল কানেকশন, পার্সোনালি আমরা কেউই কাউকে চিনি না, কিন্তু তবুও একটা কানেক্ট ফিল করা গানের থ্রু দিয়ে, এইটা না একটা অদ্ভুত ম্যাজিক্যাল একটা ফিলিং, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। এবং আমার মনে হয় আই এম রিয়েলি লাকি যে ওপরওয়ালা আমাকে গান গাওয়ার সুযোগটা দিয়েছে এবং এত মানুষের মনে। এবং এই যে প্রচুর মানুষ ধরো এই গানটা শুনে আমার দিন শুরু হয়, বা এই গানটা শুনে আমার অদ্ভুত একটা আরাম আসে, আমার ঘুমাতে সাহায্য করে। বা প্রচুর মানুষ একটা পার্টিকুলার গান নিয়ে বলেছে যে তাদের খারাপ সময়, তাদের মন খারাপের সময় নাকি প্রচন্ডভাবে হেল্প করেছে। সেটা হচ্ছে মাছ মিষ্টি মোড়ের নিজেকে ভালোবাসো তুমি এবার যে গানটা, সেটা মানে এই জিনিসগুলো মানে কোনোভাবে যে তাদের জীবনে একটু হলেও শান্তি আনতে পেরেছে আমার গান, সেটা একটা বিশাল ব্যাপার আমার কাছে। এটা একটা খুব স্পিরিচুয়াল একটা জায়গা। অনেককে তুমি ইন্সপায়ারও করেছো একটা নতুন ট্রেন্ডে, নতুন এরার গান দিয়ে। অনেক যেমন আরেকটা মনে হলো আমার, যে এই যে জিন্স আর শার্ট পরে স্টেজে ওঠা, এটা তো আমি ক্যালকুলেট করে করিনি। মানে আমি যখন অনুষ্ঠান শুরু করেছিলাম, আমার মাথা শুধু এটাই ছিল যে এমন কিছু পোশাকই পরবো যেটা আমার জন্য সব থেকে কমফোর্টেবল হবে। মানে গান গাওয়ার ফোকাসটা যেন এটা খুলে গেল বা ওইটা কি হলো, এই দিকটা যেন ডিস্ট্রাক্টেড না হয়। তো ওই একটা ভাবনা থেকে আমি জাস্ট বলছিলাম সব থেকে কমফোর্টেবল ডেইলি ওয়্যার হিসেবে জিন্স প্যান্ট টপ, দ্যাটস ইট। তো সেইটাও যে আর কি প্রচুর বাচ্চা মেয়েরা আজও এখনো অবধি প্রচুর আছে যারা ওই আর কি স্টেজ প্রেজেন্স বা ওই যে জিন্স এন্ড শার্ট, এগুলো ভালো লাগে বেশ, লম্বা চুল, এগুলো মানে আমার আইডেন্টিটির একটা পার্ট হয়ে গেছে। তো তোমার শুধু গানই না, তোমার ফুল লুকস নিয়ে সবাই ভীষণ ইন্সপায়ার হয়েছে, আর সেগুলো কপি করছে লিটারালি সবাই। হ্যাঁ, এবং সেটা একটা অবশ্যই ভালো লাগার জায়গা। মানে আমার গান, আমার মতাদর্শ, আমার জীবনযাপন, আমার পোশাক, সব বিষয়ে সবভাবে যে আমি মেয়েদেরকে যে আমি আজও ইন্সপায়ার কোনোভাবে করতে পারছি, এটা বিশাল বড় ভালো লাগার জায়গা, সেটা বলে বোঝাতে পারবো না। সো আই এম রিয়েলি রিয়েলি গ্রেটফুল। তোমার আপকামিং কোনো প্রজেক্ট আসছে যেটা নিয়ে তুমি বলতে চাও? হ্যাঁ, অফকোর্স আমি রিসেন্টলি বেশ 3-4টে ছবিতে গান গেয়েছি, সেগুলো এখনো একটাও রিলিজ হয়নি। সো খুব বেশি ডিটেল আমি হয়তো বলতে পারবো না, এখনই আসবে। এছাড়া এখন যেটা সব থেকে ট্রেন্ডিং মোস্ট সং, SBF এর প্রজেক্টের হে সখা, রবীন্দ্রনাথ ঠাকুরের গান। SBF এর সেম প্রজেক্টেরই সেকেন্ড পার্ট আসছে
R&T প্রজেক্ট সিজন 2, সেটাতেও একটা দুটো গান আমার আসছে। এছাড়া আমার নিজের ব্যান্ড, আমাদের যে গান, যে অরিজিনালস বা সেগুলো বেশ কিছু আমাদের পাইপলাইনে প্ল্যানিং আছে, আমাদের অরিজিনাল। প্লাস তার সাথে ট্যুরস, অনুষ্ঠান, সেগুলো তো আছে। একদম। আমরা আজকে শেষ করব, কিন্তু তার আগে তোমার গলায় একটা সুন্দর গান শুনে নেব, আর তোমার পছন্দের কোনো গান হোক। অ্যাগেন মাথায় কিলবিল করা অনেক কিছু, সো বেস্ট হয় তুমি বলে দাও কোন গান শুনতে চাও তুমি, বা তোমার যেটা মনে হয় যে দর্শক শ্রোতারা শুনতে চাইবে। এই যে নাও বলছে না, দর্শক তোমারটাই শুনি আজ, বল। তুমি আমার, ওকে ঠিক আছে। আচ্ছা তাহলে হ্যাঁ, দর্শকেরাই তো বলছেন। ঠিক আছে, একটু আগে আমি এই গানটা মেনশন করলামও, যে এই গানটা নিয়ে প্রচুর মানুষে বলেওছে, এবং ক্যামেরার পিছনের দাদা আমাদের বলেছে, তার রিকোয়েস্ট ফেলবো না অবশ্যই, এতক্ষণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের ফ্রেম বন্দি করছে। তো মাছ মিষ্টি মোর ছবি থেকে নীলের সুর আগেন, এবং সৃজিতের লেখা একটা অসম্ভব সুন্দর গান। সকালের আলো মেখে চার চাকা পায়ে কবে দূর যাবে আবার, বৃষ্টিতে ভেজা চোখে রেলিং তাকায়ে খুঁজে সুর পাবে আবার, সেই হারানো চড়ুইয়ের ডাক বলে যে গেছে সে চলে যাক, নিজেকে ভালোবাসো তুমি এবার, নিজেকে ভালোবাসো তুমি এবার। থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের শোয়ে আসার জন্য। থ্যাংক ইউ তোমাকে এবং পুরো ক্রিউ বিহাইন্ড দিস শো আমাকে আজকে ইনভাইট করার জন্য, সো থ্যাংক ইউ টু অল। এরকম আরো নতুন নতুন এপিসোড দেখতে গেলে চোখ রাখতে হবে জিও বাংলায়, জিও আড্ডা উইথ অন্তরা শোতে প্রত্যেক রবিবার রাত 8টায়। নমস্কার।